প্রত্যেকে হেডিং করো ফিজিক্যাল সায়েন্সের আজকের টপিক পদার্থ ও তার প্রকৃতি, ম্যাটার অ্যান্ড ইটস নেচার। তাহলে পদার্থ মানে ম্যাটার আমরা জানি। এবার যদি প্রশ্ন করা হয় পদার্থ কাকে বলে, কি বলবে? কারো কোনো আইডিয়া আছে পদার্থ বা ম্যাটার কি? খুব সহজ চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, একটু আলোচনা করে নিই। কাকে বলে পদার্থ বা ম্যাটার বলতে পারবে? দেখো, যে সমস্ত বস্তুর ভর রয়েছে এবং যা কিছুটা স্থান দখল করে থাকে এবং আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় তাদের পদার্থ ম্যাটার বলে। উদাহরণ কি? কাঠ, ইট, পাথর, দুধ, জল, বায়ু, প্রত্যেকটা কি পদার্থ। তাহলে পদার্থ কাকে বলে বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে পদার্থ এমন একটা জিনিস যা কিছুটা স্থান দখল করে থাকে এবং যার ভর আছে এবং যাকে ইন্দ্রিয়র সাহায্যে অনুভব করা যায়। অসুবিধা নেই, চলো তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করা শুরু করব পদার্থের শ্রেণীবিভাগ। মাঝে পদার্থ বলে হেডিং করো। এই পদার্থ শ্রেণীবিভাগটা ভালো করে নিলে কিন্তু চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। দেখো, সহজ চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার। মোটামুটি পদার্থকে ভাগ করা যায় দুটো ভাগে, ভালো করে শুনবে। পদার্থকে ভাগ করা যায় দুটো ভাগে। কি কি? একটা হচ্ছে লিখে নাও সমসত্ব পদার্থ। সমসত্ব পদার্থ আমি প্রত্যেকটা এক্সপ্লেন করব। আর একটা কি? অসমসত্ব পদার্থ। একটা সমসত্ব, একটা অসমসত্ব পদার্থ, যাকে ইংলিশে কি বলি আমরা? ইংলিশে বলি হোমোজিনিয়াস, আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস। ইংলিশও লিখে রাখো, হোমোজিনিয়াস, একটা নোট ডাউন করবে হেটেরোজিনিয়াস। ওকে, অসুবিধা নেই। এবার যে সমসত্ব বললাম, এই সমসত্ব পদার্থকে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে তিনটে ভাগে ভাগ করা যায়। রাসায়নিক ঘটনার উপর ভিত্তি করে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? লিখে রাখো মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। ওকে, মনে থাকবে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, হ্যাঁ কি না? এবার এই যে মৌলিক পদার্থ বললাম, এই মৌলিক পদার্থকে দুটো ভাগে আমরা ভাগ করব, দুটো রেসপেক্টে। ভালো করে নোট ডাউন করে, এটা কিন্তু ভাগ নয়, এটা হচ্ছে দুটোর কি বলবো, দুটোর মানে কীভাবে ভাগ করছি তার ব্যাপার। ভালো করে বুঝে নাও। একটা যদি আমরা অবস্থা অনুযায়ী ভাগ করি, তাহলে অবস্থা ক রকম হয়? মোটামুটি তিন রকম আমরা জানি। কি কি? কঠিন, তরল আর গ্যাসীয়। এছাড়া প্লাজমা অবস্থার কথা বা বোস, আইনস্টাইন, কনডেন্সেট অবস্থা আমরা বাদ দিলাম। তাহলে কঠিন, তরল, তাহলে গ্যাসীয়, এই তিনটে অবস্থা। আর যদি রাসায়নিক ধর্ম, ভৌত ও রাসায়নিক ধর্ম অনুযায়ী আমি ভাগ করি, ভৌত ও রাসায়নিক ধর্ম অনুযায়ী ভাগ করি, তাহলে কটায় ভাগ করতে পারি? তাহলেও তিনটে ভাগে ভাগ করা যায়। কাকে? এই মৌলিক পদার্থকে। কীভাবে ভাগ করা যায়? নোট ডাউন করো। ধাতু, অধাতু, ধাতু, অধাতু, আর হচ্ছে ধাতুকল্প। ধাতু, অধাতু, ধাতুকল্প, হ্যাঁ কি না? মনে থাকবে। এই 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 তিনটে পার্ট কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা এক্সাম্পল সহ আলোচনা করব। বলো, বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের টোটাল, যে দেখো যে ভাগ দেখতে পাচ্ছ, যে পদার্থকে ভাগ করা শুরু করলাম, সমসত্ব পদার্থ, অসমসত্ব পদার্থ। আবার সমসত্বের তিনটি ভাগ, মৌলিক, যৌগিক, মিশ্র। মৌলিকের আবার অবস্থা অনুযায়ী, অবস্থার রেসপেক্টে যদি ভাগ করি আমরা, তাহলে তাকে তিনটে ভাগে ভাগ করা যায়, কঠিন, তরল, গ্যাসীয়। আর যদি ভৌত ও রাসায়নিক অবস্থার উপর ভাগ করে থাকি, তাহলে কি? ধাতু, অধাতু, ধাতুকল্প, হ্যাঁ কি না? বোঝা গেছে? চল, এরপরে আমাদের হচ্ছে জানার দরকার প্রথম থেকে প্রত্যেকটা যে ভাগ বললাম, সেই প্রত্যেকটা ভাগে একটু ডিটেলস আলোচনা করা দরকার। নোট ডাউন করে নাও। যে প্রথম হেডিং করবে যে সমসত্ব পদার্থ, তাড়াতাড়ি করো, ছোট্ট চ্যাপ্টার, সমসত্ব পদার্থ। নোট ডাউন করো, তাড়াতাড়ি লিখবে, একটু শেষ করতে হবে চ্যাপ্টারটা একদিনেই, দুদিন নেওয়া যাবে না। আর মাত্র 2 মাস বাকি। আজকে হয়ে গেল 9 তারিখ, মানে আর পরের 9 বলতে মেন 9, তার পরের 9 হচ্ছে জুনের 9, পাক্কা 2 মাস বাকি। সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রত্যেকে পড়াশোনা শুরু করো। ওকে, ভালো করে পড়াশোনা করতে থাকো। আর এই আগামী সপ্তাহে যে বুধবার মনে হয়, বুধবারই তো ডেট দিলাম, বুধবার যে পরীক্ষার বুধবার না মঙ্গলবার দিলাম মনে হয়, তো পরীক্ষার ডেট দিলাম, তো সেই অনুযায়ী সিলেবাস বলে দিয়েছি। প্রত্যেকে ভালো করে পড়ো, পরীক্ষায় কিন্তু মাস্ট অ্যাটেম্প করো। ওকে, চলো, সমসত্ব পদার্থ কাকে বলে? দেখো, যে পদার্থের সমস্ত অংশের গঠন ধর্ম একই রকম, তাদের কি বলা হয়? সমসত্ব পদার্থ। নোট ডাউন করো। যে সব পদার্থের সমস্ত অংশের
গঠন ও ধর্ম একই, তাকে কি বলা হয়? সমসত্ব। এক্সাম্পল কি? দেখো, যে কোনো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জল যাই বলি প্রত্যেকটা সমসত্ব। নোট ডাউন করো, অক্সিজেন, নাইট্রোজেন, যে কোনো গ্যাসের কথা বলি আমরা, প্রত্যেকটা কি সমসত্ব। নাইট্রোজেন, জল, কার্বন ডাইঅক্সাইড, কোনো ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম যাই বলি আমরা, তাহলে প্রত্যেকটা তোমার বলতে পারি, প্রত্যেকটা তোমার সমসত্ব পদার্থ। অসুবিধা নেই। চলো, সমস্যা কি হয়? অসমসত্বর এক্সপ্লেনেশন একটু সমস্যা হয়। নোট ডাউন করে নাও, অসমসত্ব পদার্থ বলা যাবে। অসমসত্ব পদার্থ কাকে বলে? একটু বুদ্ধি করে হলেও বলা যেতে পারে। কেউ অন্তত বলো, অসমসত্ব পদার্থ কাকে বলে? নোট ডাউন করে নাও, যে সমস্ত পদার্থের সমস্ত অংশের গঠন ও ধর্ম এক হয় না। ওকে, লিখে নাও, জাস্ট একই, এখানে এক হয় না, জাস্ট সমসত্বের অপোজিট। নোট ডাউন করো, যে সমস্ত পদার্থের সকল অংশের গঠন ও ধর্ম এক হয় না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অসমসত্ব বা হেটারোজিনিয়াস ম্যাটার। যার এক্সাম্পল কি? যার এক্সাম্পল হচ্ছে বলতে পারি যে বায়ু। কেন বায়ু বলছি? বায়ুতে কত রকম পদার্থ বিভিন্ন অবস্থায় মিশ্রিত রয়েছে, তাই বায়ু হচ্ছে অসমসত্ব, নয় অসমসত্ব। বারুদ অসমসত্ব, কাদা জল, এগুলো হচ্ছে প্রত্যেকটা অসমসত্ব পদার্থের উদাহরণ। বলো, বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলবে আমাকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আশা করি সমস্যা নেই। হ্যাঁ কি না? চলো, এরপর তাহলে কি বলেছিলাম? দেখো, আমরা এখন কোন জায়গায় এসছি? আমরা সমসত্ব পড়া কমপ্লিট, অসমসত্ব পড়া কমপ্লিট। এরপরে কোনটা পড়বো? এরপরে পড়বো মৌলিক, তারপরে যৌগিক, তারপরে মিশ্র। চলো, প্রত্যেকে হেডিং করো মৌলিক পদার্থ। একদম ক্লাস 7-এ আমরা পড়েছি। নোট ডাউন করে নাও, মৌলিক পদার্থ। কেউ বলতে পারবে মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ বা মৌল কাকে বলে? কেউ একজন, আশা করতেই পারি কেউ একজন বলবে। 10 জন ক্লাসে আছো, একজন বলো অন্তত, মৌলিক পদার্থ কাকে বলে? বলো, ক্লাস 7-8-এর জিনিস 7-8-এর মতো করেই বলো। দেখো, যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেই পদার্থকেই বলা হয় মৌলিক পদার্থ। নোট ডাউন করো, যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ দ্বারা বিশ্লিষ্ট করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মৌলিক পদার্থ। উদাহরণ কি? দেখো, উদাহরণ বলতে আমরা ভালো করে জানতে হবে, এর উদাহরণগুলো আমরা জানব কঠিন তরল গ্যাস হিসাবে, যেটা আমরা অবস্থা অনুযায়ী ভাগ করে ফেলেছিলাম। কঠিন তরল গ্যাস। বলো, এমন একটা মৌলর বা মৌলিক পদার্থের উদাহরণ দাও যেটা কঠিন। কে বলবে? নোট ডাউন করো, যে কোনো ধাতু। হ্যাঁ কি না? যে কোনো ধাতু, তুমি তামা, সোনা, লোহা, তুমি হচ্ছে আয়োডিন, তুমি যে কোনো, তুমি হচ্ছে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম যাই বলো, প্রত্যেকে মৌল, আবার প্রত্যেকেই কঠিন। হ্যাঁ কি না? তরল এক্সাম্পল কী হবে? লিখে রাখো, পারদ ধাতু হলেও তরল। ব্রোমিন, এইগুলো মৌল কিন্তু তরল। গ্যাসীয় কি এক্সাম্পল হবে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন, হিলিয়াম, নিয়ন, এগুলো প্রত্যেকটা গ্যাসীয় মৌলিক পদার্থের উদাহরণ। হ্যাঁ কি না? দেখো, একটা অক্সিজেনকে যতই ভাঙো, অক্সিজেন ছাড়া তুমি কিচ্ছু পাবে না। একটা পারদকে যতই ভাঙো, তুমি পারদ ছাড়া কিচ্ছু পাবে না। তাহলে বলতে পারি যে একটা পারদ শুধুমাত্র পারদ দ্বারাই গঠিত। হ্যাঁ কি না? তাই আমি কি বলতে পারি? তাহলে বলা যায় যে পারদ হলো তরল মৌলিক পদার্থ। এই যে কঠিন তরল গ্যাস, এটা ভাগ করলাম, এটা কিসের ভিত্তিতে ভাগ করলাম? এটা হচ্ছে পদার্থের অবস্থা দিয়ে ভাগ করলাম। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই, আশা করি বোঝা গেছে। এবার যেটা কোশ্চেন আসে, বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা কত? কে বলতে পারবে? এটা জিকের মতো প্রশ্ন।
বর্তমানে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত? লিখে রাখো 118টি। তোমরা পয়েন্ট করে একটা স্টার দিয়ে লিখে নাও, বর্তমানে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি। দেখো আমি অনেক কথাই কিন্তু মুখে বলবো, তোমাদের কিন্তু নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। হয়েছে? হ্যাঁ কি না বলো, বোঝা গেছে কি যায়নি? দেখো তাহলে আমার কতটা পর্যন্ত পড়া হলো? দেখো আমার পড়া হলো হচ্ছে এই সমস্ত পড়া কমপ্লিট, তারপরে মৌলিকটা কমপ্লিট, মৌলিক পদার্থের আবার অবস্থার ভিত্তিতে কঠিন তরল গ্যাস পড়া কমপ্লিট। তাহলে আমার কোনটা বাকি থাকছে? ধাতু, অধাতু, ধাতুকল্প। এই ধাতু, অধাতুকল্প পড়ার পরে আমি যাব হচ্ছে যৌগিক আর মিশ্রণে। মিশ্র পদার্থ হলে আমার চ্যাপ্টার কমপ্লিট। চলো তাহলে নেক্সট হেডিং করো যে ধাতু বা মেটাল। চলো নেক্সট হেডিং করো ধাতু বা মেটাল। দেখি কে বলতে পারে ধাতু কাকে বলে। চেষ্টা করা উচিত, মানে বলা তো উচিত, না বলতে পারাটা কিন্তু ব্যর্থতা তোমাদের ক্ষেত্রে। তোমরা যে জায়গায় দাঁড়িয়ে আছো ধাতু কাকে বলে বলাটা উচিত। কে বলবে? কেউ একজন বলো, কেউ একজন বলো। এটা তো একটা বৈশিষ্ট্য বলা হলো। ধাতু কাকে বলে? ধাতু কাকে বলে দেখো ভালো করে শোনো। যে সমস্ত পদার্থ না বলে আরও স্পেসিফাই করে যে সমস্ত মৌল, কারণ ধাতু একটা মৌল, যে সমস্ত মৌল পরপর পয়েন্ট করে নেব, যে সমস্ত মৌল সাধারণ অবস্থায় কঠিন, পরপর পয়েন্ট করি, সাধারণ অবস্থায় কঠিন। নেক্সট নোট ডাউন করবে উজ্জ্বল ও আলোক প্রতিফলনে সক্ষম। আমি প্রত্যেকটা কিন্তু পয়েন্ট করে নিচ্ছি। আলোক প্রতিফলনে সক্ষম, খাতায় কিন্তু যেন ফ্রেশ করে নোট ডাউন করা থাকে। আলোক প্রতিফলনে সক্ষম। নেক্সট হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী। এর ব্যতিক্রম যদিও আছে, তাপ ও তড়িতের সুপরিবাহী। নেক্সট নোট ডাউন করো যাকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয়। যাকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয়। ওকে, তাদের কি বলা হয়? যে সমস্ত ক্ষেত্রে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে তাদেরকে আমরা ধাতু বলি। নিশ্চয়ই আমাদের এক্সাম্পল বলার দরকার নেই। ধাতুর এক্সাম্পল কী কী? তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, যাই বলতে পারি, জিঙ্ক, প্রত্যেকটা ধাতুর এক্সাম্পল কম বেশি প্রত্যেকেই জানি আমরা। হ্যাঁ কি না? প্রচুর এক্সাম্পল রয়েছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো অসুবিধা থাকলে বলো। এরপর কিছু পয়েন্ট আমাদের নোট ডাউন করে নাও। যে পারদ এমন একটা ধাতু যেটা কিন্তু কি, যেটা হচ্ছে কঠিন নয়, যেটা তরল। স্টার দিয়ে পয়েন্ট করে লিখে নাও, আমি আর লিখছি না। যে পারদ ধাতু হলেও তরল। হ্যাঁ কি না? হচ্ছে নেক্সট পয়েন্ট করে লেখো, একটা স্টার দিয়ে লিখে নাও যে সবথেকে হালকা ধাতু কি? সবথেকে হালকা ধাতু হলো লিথিয়াম। নোট ডাউন করো, সবথেকে হালকা ধাতু কি? লিথিয়াম। এই পয়েন্টগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট ছোটো টপিক আমাদের মনে রাখার জন্য। হয়েছে? প্রত্যেকে লিখেছো? এই গেল আমার ধাতু। চলো তাহলে নেক্সট আমরা কি হেডিং করব? নন মেটাল বা অধাতু। অধাতু কাকে বলে? অধাতু কাকে বলে কি বলবো? জাস্ট ওপরের যে পয়েন্টগুলো বলেছি তার হচ্ছে অপোজিট। অপোজিট কি? যেমন ধাতুর ক্ষেত্রে বেশিরভাগই কি হয়? কঠিন হয়। অধাতুর ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে, মানে তেমন কোনো স্পেসিফাই করতে পারি না। এটা কি কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। হ্যাঁ কি না? বোঝা গেছে? এরপরে ভালো করে শোনো, এটা হচ্ছে অনুজ্জ্বল। ঠিক অপোজিট, প্রত্যেকটা অপোজিট লিখে নেবো, তাহলে মনে থাকবে। অনুজ্জ্বল ও আলোক পরিবহনে অক্ষম। আলোক প্রতিফলনে অক্ষম। হ্যাঁ কি না? নেক্সট যে নোট ডাউন করে নাও যে তাপ ও তড়িতের কী হবে? কুপরিবাহী। তাপ ও তড়িতের কুপরিবাহী। এরও ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম বলো? কি ব্যতিক্রম? এমন একটা অধাতুর নাম বলো যে তাপ ও পরিবহন করে। বলা যাবে? বলতে পারবে? ব্র্যাকেটে লিখে দাও। ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট ও গ্যাস কার্বন। ব্যতিক্রম লেখো
গ্রাফাইট গ্যাস কার্বন, গ্রাফাইট গ্যাস কার্বন হচ্ছে। নেক্সট নোট ডাউন করো যে এদের হচ্ছে কি হয়, এদের হচ্ছে এরা আরেকটা লিখে রাখো, এরা হচ্ছে ভঙ্গুর প্রকৃতির, অর্থাৎ অতটাও শক্ত নয় বা অতটাও স্ট্রং নয় ধাতুর মতো। তাহলে এর এক্সাম্পল কি বলবে, অধাতুর এক্সাম্পল কি বলবে বলো, বলা উচিত। অধাতুর এক্সাম্পল কি বলো বলো বলো। দেখো অধাতুর যে এক্সাম্পল বলবো, অধাতুর এক্সাম্পলও না তিনটে ভাগে আমরা ভাগ করে বলবো। কি কি? কঠিন অধাতু, তরল অধাতু, গ্যাসীয় অধাতু। কারণ ফার্স্ট পয়েন্টটা প্রত্যেকে লক্ষ্য করে দেখো, এই অধাতু হচ্ছে এমন একটা বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন মৌলিক পদার্থ যারা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয়ও হতে পারে, হ্যাঁ কি না? কঠিন অধাতুর এক্সাম্পল কি লিখে রাখো, কার্বন, আয়োডিন, কার্বন, আয়োডিন। কঠিনের ওপর কোনটা বলে? এটা 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 ভঙ্গুর, ভঙ্গুর ভঙ্গুর প্রকৃতির, ভঙ্গুর প্রকৃতির। ওকে, ভঙ্গুর প্রকৃতির। চলো, কার্বন, আয়োডিন, ফসফরাস, ফসফরাস এগুলো কি? এগুলো কঠিন অধাতু। তরল ধাতু কোনটা? ব্রোমিন, হ্যাঁ কি না? আর গ্যাসীয় ধাতু কি? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, হিলিয়াম। এগুলো প্রত্যেকটা কি? এগুলো প্রত্যেকটা অধাতু অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাসীয়। বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো, ইয়েস অর নো রেসপন্স করো। বোঝা গেছে তো? চলো চলো, নেক্সট আমার যেটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ধাতুকল্প, যাকে ইংলিশে কি বলা হয়? যাকে ইংলিশে বলা হয় মেটালয়েড। ধাতুকল্প, বারবার বলছি, আর পাক্কা 2 মাস বাকি পরীক্ষা, একটু তোমরা একটু সিরিয়াস হও, কারণ এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না। এবছরও সেই মতো ফর্ম ফিল আপ হয়নি, আগামী বছর থেকে এই পরীক্ষা খুব স্ট্রং হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। এবছরই তোমাদের শেষ সুযোগ ধরে নিয়ে একটু ভালো করে পড়ো, এএনএম বা জিএনএম যেটাই হোক তোমাদের কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটু ভালো করে শুধু পড়ো। দেখো ধাতুকল্প, ধাতুকল্প কাকে বলে? যে মৌলিক পদার্থের মধ্যে ধাতু ও অধাতু যে গুণগুলো লেখালাম উভয়েরই গুণ বর্তমান। নোট ডাউন করো, যার মধ্যে ধাতু ও অধাতু, ধাতু ও অধাতু উভয়ের গুণ বর্তমান, উভয়ের গুণ বর্তমান, হ্যাঁ কি না? মনে থাকবে? এবার এক্সাম্পল দেখি কে বলতে পারে। ধাতুকল্পের 3টে এক্সাম্পল বলা উচিত। ধাতুকল্পের 3টে এক্সাম্পল আশা করতেই পারি। বলো বলো জলদি বলো। হবে তো, হবে তো, আর বাকি কনফিডেন্টলি বলো। আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নোট ডাউন করো, অ্যান্টিমনি, আর্সেনিক, আর্সেনিক, বিসমাথ। ওকে, এর সংকেত কি? এসবি, এর সংকেত এএস, বিসমাথের সংকেত বিআই। ওকে, এসবি, এএস, বিআই, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? তাহলে দেখো প্রত্যেকে লেখা হয়েছে। চলো তাহলে দেখো, আমি যেটা আলোচনা স্টার্ট করেছিলাম যে শ্রেণীবিন্যাস দিয়ে, দেখো সমসত্ব কমপ্লিট করেছি, অসমসত্ব কমপ্লিট করেছি, মৌলিক কমপ্লিট করলাম, মৌলিকের আন্ডারে কঠিন, তরল, গ্যাস, ধাতু, অধাতু, ধাতুকল্প কমপ্লিট হলো। তাহলে বাকি থাকছে কি? নেক্সট প্রত্যেকে হেডিং করবে যৌগিক পদার্থ, তারপরে মিশ্র পদার্থ। চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো যৌগিক পদার্থ, তাড়াতাড়ি করো যেন একদিনে শেষ করা যায়। নেক্সট হেডিং করো যৌগিক পদার্থ। কাকে বলে? কে বলবে? উদাহরণ তো একটা দাও, একটা উদাহরণ দাও অন্তত, তাহলেও হবে, না বলতে পারলেও। দেখো উদাহরণ কি? জল। তাহলে জলের সংকেত কি? H2O, অর্থাৎ দুটো পরমাণু হাইড্রোজেন একটা পরমাণু অক্সিজেন মিলে জল উৎপন্ন করছে। তাহলে বলতে পারি এই যে হাইড্রোজেনের অক্সিজেন, এরা কি? এরা মৌলিক পদার্থ। এরা 2:1, অর্থাৎ দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে তবে যৌগিক পদার্থ উৎপন্ন করছে। তাহলে বলা যায় যে 2 বা ততোধিক মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজন অনুপাতে রাসায়নিক সংযোগে মিলিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট যে পদার্থ উৎপন্ন করে তাই কি বলা হয়? তাকে বলা হয় যৌগিক পদার্থ। নোট ডাউন করে নাও, 2 বা ততোধিক মৌলিক পদার্থ, 2 বা ততোধিক
মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজন অনুপাতে রাসায়নিক সংযোগের মাধ্যমে, নোট ডাউন করো জলদি, রাসায়নিক সংযোগের মাধ্যমে যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট, খুব গুরুত্বপূর্ণ, নতুন ধর্মবিশিষ্ট যে পদার্থ উৎপন্ন করে, দেখো একটা জিনিস বুঝে নেওয়ার ব্যাপার, যে অক্সিজেনটা কি? গ্যাস। হাইড্রোজেনটা কি? গ্যাস। অক্সিজেন হাইড্রোজেন মিশে গেল নির্দিষ্ট ওজন অনুপাতে, যেটা উৎপন্ন করলো জলটা কি গ্যাস? জলটা কি হয়ে গেল? তরল। তাহলে ধর্মটা, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই যে যৌগিক পদার্থের এক্সাম্পল বলবো, এরও আমরা 3 ধরনের এক্সাম্পল বলবো। কি? একটা লিখে নাও, কঠিন যৌগ। 2 নম্বর লেখো তরল যৌগ। এক্সাম্পল তোমরাই বলবে, পারা যাবে। আর নোট ডাউন করবে গ্যাসীয় যৌগ। দেখি কে বলতে পারে একটা কঠিন যৌগের এক্সাম্পল দাও তো, একটা কঠিন যৌগের এক্সাম্পল দাও। বলা উচিত। দেখো আমাদের যে খাদ্য লবণ, আমরা যে লবণকে খাদ্য হিসেবে গ্রহণ করি, তার সংকেত কি? NaCl। তাহলে সোডিয়াম আর ক্লোরিন 1:1 অনুপাতে মিশ্রিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করছে, হ্যাঁ কি না? সোডিয়ামটা ধাতু, ক্লোরিনটা অধাতু, মিশে গিয়ে কি হচ্ছে? একটা কঠিন পদার্থ সৃষ্টি করছে। কোনো অসুবিধা নেই। বলতে পারি চিনি, যেটাকে সুক্রোজ বলি, গ্লুকোজ, এইগুলো প্রত্যেকটা কঠিন যৌগ। তরল যৌগের এক্সাম্পল কি? আমরা জানি জল, H2SO4, অ্যাসিড যেটাকে বলি, HNO3 অ্যাসিড। তাছাড়া আর কি বলতে পারি? অ্যালকোহল, বিভিন্ন অ্যালকোহল, এইগুলো প্রত্যেকটা তরল যৌগ। গ্যাসীয় যৌগের এক্সাম্পল কি? কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ কি না? নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বলতে পারি কার্বন মনোক্সাইড। এগুলো দেখো প্রত্যেকটা গ্যাসীয় যৌগিক পদার্থ। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো, বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলো। চলো এবার যেটা তোমাদের সমস্যার কথা, একটা ব্যাপারটা মনে হতে পারে যে যৌগিক পদার্থ বুঝলাম, তাহলে এরপরে যৌগিক পদার্থের সঙ্গে যেটা সমস্যা করে, যৌগিক পদার্থের ইংলিশ কি? কম্পাউন্ড। ওকে। আর আরেকটা যেটা এর সঙ্গে একই রকম কিন্তু একটা আলাদা ভাগ, সেটা কি? মিশ্র পদার্থ, যার এক্সাম্পল কি? যার ইংলিশ টার্ম কি? মিক্সচার। নোট ডাউন করো, মিশ্র পদার্থ বা মিক্সচার। তাহলে মিশ্র পদার্থ আর যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য কি? কে বলবে? মিশ্র পদার্থ আর যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য কি বলা যাবে? চেষ্টা করো অন্তত, যে মিশ্র পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে। যৌগিক পদার্থ কাকে বলে সেটা তো বুঝলাম, মিশ্র পদার্থ কাকে বলে? দেখো ভালো করে শোনো, এই যে সংজ্ঞাটা বলেছি না, ভালো করে দেখো, দুটো সংজ্ঞা একসঙ্গে দেখে নাও। যে যৌগিক পদার্থ কাকে বলে? যে 2 বা ততোধিক মৌলিক পদার্থ নির্দিষ্ট, ভালো করে শুনবে, নির্দিষ্ট ওজন অনুপাতে রাসায়নিক সংযোগের মধ্যে যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট যে পদার্থ সৃষ্টি করে। এখানে মিশ্র পদার্থের ক্ষেত্রে কী হবে? 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক। তাহলে ভালো করে শুনে রাখো, যৌগিক পদার্থ সৃষ্টি করার জন্য শুধু মৌলিক পদার্থের প্রয়োজন, হ্যাঁ কি না? কিন্তু যৌগিক মিশ্র পদার্থ প্রস্তুত করার জন্য মৌলিক পদার্থ হলেও চলবে, যৌগিক পদার্থ হলেও চলবে। ওকে, চলো নোট ডাউন করো, 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক, 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ নির্দিষ্ট ওজন অনুপাতে মেশালে, ভালো করে শোনো, এখানে রাসায়নিক কোনো সংযুক্তি ঘটেনি, মেশালে যদি উপাদানগুলির নিজ নিজ ধর্ম বজায় থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিজ ধর্ম বজায় থাকে, তাহলে তাকে কী বলা হয়? তাহলে তাকে মিশ্র ধর্ম বলা হয়, মিশ্র পদার্থ বলা হয়। তাহলে যৌগিকের সঙ্গে পার্থক্যটা বুঝতে পারলে? যৌগিকে কী হতো? যৌগিকে যেটা হতো যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হতো, মিশ্রতে কী হয়? মিশে যায়
কিন্তু নতুন ধর্ম সৃষ্টির থেকে যে উপাদানগুলো মেশানো হয়েছে তাদের নিজের ধর্ম কিন্তু বজায় থাকে। হ্যাঁ কি না? এদেরকে কী বলা হয়? এদেরকে মিশ্র পদার্থ বলা হয়। এক্সাম্পল লিখে নাও কয়েকটা। বায়ু, পিতল, সোডা ওয়াটার প্রভৃতি, এগুলো কি মিশ্র পদার্থ। হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। বোঝা গেছে? চলো নেক্সট যে টপিকটা আলোচনা করব, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু খুব আসে, দ্যাট ইজ চেঞ্জ অফ ম্যাটার বা পদার্থের পরিবর্তন। নোট ডাউন করো, নেক্সট হেডিং করো, লাস্ট টপিক এটা, যে পদার্থের পরিবর্তন বা চেঞ্জ অফ ম্যাটার। নোট ডাউন করো, প্রত্যেকেই কম বেশি এটা কিন্তু আমরা জানি। দেখো, পদার্থের পরিবর্তন বা যেটাকে ইংলিশে বলতে পারি চেঞ্জ অফ ম্যাটার। দেখো, এই পদার্থের পরিবর্তন বা চেঞ্জ অফ ম্যাটার বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা যেটা জানি যে কোনো পদার্থ থেকে কোনো পদার্থে পরিবর্তন করা যায়। এই দুটো পরিবর্তনের উপায় কি কি? উপায়গুলিকে দুটোকে ভাগ করা যায়। একটাকে বলতে পারি ভৌত পরিবর্তন, আর একটাকে কী বলা হয়? রাসায়নিক পরিবর্তন। আমরা ছোটোবেলা থেকে এটা পড়ছি। একটা ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। ওকে, হ্যাঁ কি না? এই ভৌত পরিবর্তন ও ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জ, এর পার্থক্য কী, এর কী কী করা হয় বা কী ব্যাপার, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। হেডিং করো ফার্স্ট টপিক, ভৌত পরিবর্তন। কেউ বলতে পারবে ভৌত পরিবর্তন বলতে আমরা কি বুঝি? বলা যাবে? চেষ্টা করো অন্তত, কেউ তো চেষ্টা করো যে ভৌত পরিবর্তন কি। দেখো, ফিজিক্যাল চেঞ্জ বলতে আমরা কি বুঝি? একে ইংলিশে ফিজিক্যাল চেঞ্জ বলা হয়। কী বুঝি? যে পরিবর্তনে পদার্থের কেবল বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় ভৌত পরিবর্তন। লিখে নাও, যে পরিবর্তনে পদার্থের কেবল বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, ওকে, কিন্তু অণুর গঠনের পরিবর্তন হয় না। অণুর গঠনের পরিবর্তন বা চেঞ্জ হয় না। এক্সাম্পল কি? এক্সাম্পল দিয়ে সব থেকে বেশি কোশ্চেন আসে। দেখি এক্সাম্পল বলো। দেখো, এক্সাম্পল 1 নম্বর লিখে রাখো, বরফের গলন। হ্যাঁ কি না? 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, মোমের গলন। হ্যাঁ কি না? 3 নম্বর নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট, যে বৈদ্যুতিক বাল্ব জ্বালানো। হ্যাঁ কি না? এইগুলো প্রত্যেকটা কি? এগুলো প্রত্যেকটা ভৌত পরিবর্তন। জলের স্ফুটন, হ্যাঁ কি না? জলের স্ফুটন, এগুলো প্রত্যেকটা কি? ভৌত পরিবর্তন। হ্যাঁ কি না? অর্থাৎ একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় পরিবর্তিত হচ্ছে তাপ দেওয়া বা নেওয়ার ফলে। হ্যাঁ কি না? বোঝা গেছে? আর একটা এক্সাম্পল লিখতে পারো 5 নম্বরে, লোহার চুম্বকে পরিবর্তন। আমরা জানি যে দণ্ড চুম্বক দিয়ে বারবার ঘষলে কি হয়? লোহার চুম্বকে পরিবর্তন হয়। তাহলে এই যে পরিবর্তনগুলো, এগুলো প্রত্যেকটা কি? এইগুলো প্রত্যেকটাকে বলতে পারি আমরা যে ভৌত পরিবর্তন। তবে এর একটা স্পেশাল ফিচার্স রয়েছে, এরা হচ্ছে প্রত্যেকটা অস্থায়ী পরিবর্তন, অর্থাৎ কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। বোঝা গেছে? এস অর নো? চলো নেক্সট নোট ডাউন করো, যে রাসায়নিক পরিবর্তন। নেক্সট নোট ডাউন করবে, রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তন, দেখো রাসায়নিক পরিবর্তন কাকে বলে? জাস্ট উল্টো, যে পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন হয়। লিখে রাখো, অণুর গঠনের পরিবর্তন হয় এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থের উৎপন্ন হয়,
নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের উৎপন্ন হয়, পদার্থ উৎপন্ন হয়। ওকে, তাই কি বলা হয়? তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। অসুবিধা নেই। চলো, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কি বলতে পারি? রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কি বলতে পারি? দেখো, খুব গুরুত্বপূর্ণ, যে মোমবাতির দহন, মোমবাতির দহন, হ্যাঁ কি না? লোহায় মরিচা পড়া, লোহায় মরিচা পড়া, এগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটা কেমিক্যাল চেঞ্জ। তারপরে কি বলতে পারি? চুনের কলিচুনে পরিবর্তন, চুনের কলিচুনে পরিবর্তন, হ্যাঁ কি না? তারপর লিখে রাখো জলের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ, এগুলো প্রত্যেকটা কি? এগুলো প্রত্যেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। বোঝা গেছে? হ্যাঁ কি না? এবার দেখো, এবার একটা টপিক পয়েন্ট করে স্টার্ট দিয়ে লিখে নাও যে এমন একটি ঘটনা যেখানে ভৌত ও রাসায়নিক একত্রে ঘটে। বলো কি হবে? ভৌত ও রাসায়নিক পরিবর্তন কি হবে সেটা লিখে রাখো। মোমবাতির কোনো কিছু দহন বা মোমবাতি যখন জ্বালানো হয়, লিখে রাখো মোমবাতি জ্বালানোর সময়, লিখে রাখো মোমবাতি জ্বালানোর সময়। ওকে, এই মোমবাতি জ্বালানোর সময় ভৌত ও রাসায়নিক পরিবর্তন কিন্তু একত্রে ঘটে। হয়েছে? এবার আর একটা জিনিস আমাদের স্টার্ট দিয়ে মনে রাখা দরকার, প্রাকৃতিক ভৌত পরিবর্তন কখন হয়? প্রাকৃতিক, আমরা ঘটাচ্ছি না। কখন হবে? একটা ঘটনার সাহায্যে বলো। প্রাকৃতিক বলা যাবে? লিখে রাখো হিমবাহের গলন। হিমবাহের গলন, আমরা জানি যে হিমবাহ কন্টিনিউ গলছে, তার ফলে কিন্তু নদীর সৃষ্টি হয়। এর যে গলনটা ক্রমাগত চলতে থাকে, এটা কি? প্রাকৃতিক। নেক্সট নোট ডাউন করবে, লাস্ট আজকের টপিক, প্রাকৃতিক রাসায়নিক পরিবর্তন বলা যাবে। প্রাকৃতিক ওয়েতে প্রাকৃতিক রাসায়নিক পরিবর্তন। দেখো দাবানল, একদমই তাই, দাবানল, অ্যাসিড বৃষ্টি, দাবানল, অ্যাসিড বৃষ্টি, এগুলো প্রত্যেকটা কি? এগুলো হচ্ছে প্রাকৃতিক রাসায়নিক পরিবর্তন। এই কোশ্চেনগুলো কিন্তু আসতে লক্ষ্য করা যায়। হয়েছে? দেখো, এই হলো টোটাল আমার আজকের টপিক, যেখানে আমি একদম পদার্থ নিয়ে পুরো ক্লাসিফিকেশান ওয়াইজ কিন্তু যেগুলো পড়ার দরকার আমি কিন্তু আলোচনা করলাম। এই টপিক থেকে তেমন কিছু বাকি নেই। যখন আমি দ্রবণ কলয়েড পড়াবো, তখন এই টপিকের লাস্ট একটা পার্ট, যেটা হচ্ছে মিশ্র পদার্থের উপাদানের পৃথকীকরণ বা সেপারেশান কোন কোন পদ্ধতিতে করা হয়, আংশিক পাতন, ফানেলের সাহায্যে, পেপার ক্রোমাটোগ্রাফি, ঊর্ধ্বপাতন, এর সাহায্যে কী কী কাকে কাকে আলাদা করা যায়, এগুলো আমরা যখন দ্রবণ পড়াবো তখন কিন্তু আলোচনা করব। যখন দ্রবণ পড়াবো তখন আবার আমরা এই মিশ্র পদার্থের কথাটা উল্লেখ করব। হচ্ছে? চলো তাহলে আজকে এতটাই। আমি এই টপিকের ওপর এমসিকিউ পাঠাবো, তোমরা একটু ভালো করে দেখে নিও। হচ্ছে? চলো আজকে এতটাই।